ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন হবে মহোৎসবের, এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাটেনি মতপার্থক্য, সংবিধান সংশোধনের সনদ যেন বাধা না হয় দাবি বিএনপির, সংবিধানের সংযুক্তি চায় জামায়াত ও এনসিপি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লুৎফুজ্জামান বাবরের আলোচনা, অবৈধ অস্ত্র এখন উদ্ধার না হওয়ায় উদ্বেগ। কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা, কুষ্টিয়ায় দাফন সম্পন্ন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মহোৎসবের এই নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে নবজন্ম হবে জাতির। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে বিকাল 3:15টার দিকে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আরো অনেকগুলো বিষয়ে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। এরপরই বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমঝোতা কিংবা ঐক্য যেটাই হোক, নির্বাচন আসলে সবাই এক হয়ে যাবে। এ সময় জাতিকে আবারও স্মরণ করান, ফেব্রুয়ারির শুরুতেই হবে জাতীয় নির্বাচন। আমরা বারে বারে বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, মহোৎসবের নির্বাচন হবে। যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। ভবিষ্যতে কোনোভাবেই যাতে স্বৈরাচার ফিরতে না পারে, সেজন্য সব ধরনের সংস্কার করার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার বিকল্প নেই বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর যুক্তি তর্ক এখন চূড়ান্ত পর্যায়ে। সবাই জুলাই সনদকে শক্তিশালী করতে চাইলেও এর বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে মতপার্থক্য এখনো কাটেনি তাদের। জুলাই সনদ যেন সংবিধান সংশোধনে আইনি বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রাখার তাগিদ বিএনপির। জামায়াত ও এনসিপি চায় সনদকে সংবিধানের সাথে যুক্ত করে দিতে। আরও জানাচ্ছেন ফরুক বাবু। রাজনীতির নানা সংকট কাটিয়ে অবশেষে জাতীয় জুলাই সনদের খসড়া দৃশ্যমান। খসড়ার সাথে একমত রাজনীতিকরা তর্ক বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা এবং সংবিধানের সংযুক্তিতে টেকসই, এই দুইটি দিক নিয়ে তর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপে দ্বিতীয় দিনের বৈঠক শেষে নিজেদের মতামত জানায় রাজনৈতিক দলগুলো। জুলাই সনদে সই করতে বিএনপি প্রস্তুত, এমন কথা আবারও জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, জাতির কাছে জুলাই সনদ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যায়। নির্বাচনকে সংস্কার ও বিচারের সম্মুখীন না করার পরামর্শও তার। আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন, এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়।
নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। তবে জুলাই সনদের আঙ্গিকে নির্বাচনের তাগিদ এনসিপি এবং জামায়াতে ইসলামীর। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদকে টেকসই করতে সংবিধান সংস্কারের সাথে যুক্ত করতে হবে। জামায়াতে ইসলামী চায় জুলাই সনদের আইন ভিত্তি দিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে। সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কীভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলেও জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। শহীদদের ত্যাগের কথা স্মরণে রেখে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একমত আমরা হতে পারি, সে আশাবাদ আমরা রাখতে চাই। সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়, যাতে পুরো এটাকে এমনভাবে করতে আমরা চাই যাতে পরে উচ্চ আদালত অথবা নাগরিকদের কোনো তাদের কোনো অভিযোগের কারণে কোনো রিট পিটিশনের কারণের জন্য যাতে আবার উল্টে না যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠকের অনানুষ্ঠানিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, নিশ্চয়ই আলাপ আলোচনা হবে। একটা জাতীয় আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট আমাদেরকে গণ অভ্যুত্থান দিয়েছে, সেটা মোতাবেক এই সনদটা আমরা বাস্তবায়ন করতে পারবো। পরবর্তীতে ক্ষমতায় আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে, এতে করে যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান আলোচনাকে দেশের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে অভিহিত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই এর একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। টেকসই জুলাই সনদ বাস্তবায়নে আগামী বুধবার ঐক্যমত্য কমিশনের সাথে আবারও বসবে রাজনৈতিক দলগুলো। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রায় 18 বছর পর গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান লুৎফুজ্জামান বাবর। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে বাবর বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি হলেও অনেক অস্ত্র এখন উদ্ধার করা হয়নি। এসবের পাশাপাশি পাশের দেশের অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। অভিযোগ করেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পাশের দেশের দূরভিসন্ধি রয়েছে। এ সময় তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে বাবর বলেন, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বেগের জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন চাই। ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে নীল নকশা তৈরি করা হয়েছে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলয়। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস ও
ডিএবের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা আরেকটি দেশের আগ্রাসনের ক্ষেত্র বানিয়েছে দেশকে। 5 আগস্টের পর নানা ধরনের শক্তির উত্থান হয়েছে, যাদের অনেকেই লড়াই করেছে গণতন্ত্রের জন্য। বিএনপির নেতা বলেন, তারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে দেখলে মনে হবে আরেকটি দেশের কাউন্টার করতে চায়। সব মিলিয়ে কোনো একটা গভীর নীলনকশার তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি এইটুকু বলতে চাই, যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। রবিবার সকালে উপাচার্যের কার্যালয়ের সভায় সদ্য নির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক SM ফরহাদ সহ পরিষদের অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নির্বাচনী প্রচারণার মতো এখনো ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন বলে জানান তিনি। ডাকসুর GS SM ফরহাদ বলেন, যে যেই মতেরই হোক না কেন সব শিক্ষার্থীর জন্য কাজ করবেন, তাদের কণ্ঠস্বর হতে চান। স্বল্প সময়ের মধ্যে সব সদস্যদের জন্য 1 বছরের নির্বাহী পরিকল্পনা প্রস্তুত করা হবে। জানান, সিনেট ভবনের সিন্ডিকেট সদস্য হিসেবে 5 জনকে পাঠানো হবে। ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন তা নিয়ে আলোচনা করা হবে। আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা বারবার বলছি, আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় হয়েছে সকাল সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ। এতে রবিবার সকাল থেকে বন্ধ ছিল রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার যান চলাচল। এদিকে পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায়ও হয়েছে সকাল সন্ধ্যা হরতাল সহ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। চরম দুর্ভোগের শিকার হন ওইসব অঞ্চলের যাত্রীরা। ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে রাতে অবরোধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভাঙ্গার আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট বাতিলের দাবিতে 5ম দিনের মতো এই অবরোধ ডাকা হয়। এদিকে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রবিবারের পর থেকে আর কাউকে অবরোধের নামে জনগণের দুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না। রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকে উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। আমি অনুরোধ করব যারা রাস্তায় আন্দোলন করছেন, যাদের মধ্যে ক্ষোভ আছে, যারা আন্দোলন করছে, আমি অনুরোধ করব মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। অন্যদিকে বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সোমবার থেকে 3 দিনের হরতালের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল সমর্থনকারীরা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। গতকাল সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই দুটি ইউনিয়নে কতজন লোক, কতজন ভোটার, কিন্তু লাখ লাখ লোককে জিম্মি করে রাখা হয়েছে। এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। বৃষ্টিস্নাত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন লালন সঙ্গীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভিন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল শহীদ মিনারে জড়ো হওয়া ভক্ত অনুরাগীরা বলছেন, লালন সঙ্গীতে ফরিদা পারভিনের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। কিংবদন্তি শিল্পীর ইচ্ছা অনুযায়ী লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় দাফন করা হয় তাকে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। ফরিদা পারভিন বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তির নাম, যার কণ্ঠে নতুন করে প্রাণ পেয়েছিল লালন ফকিরের গান, ছড়িয়ে পড়েছিল সাইজির দর্শন আর আধ্যাত্মিকতা। তাই তো ফরিদা পারভিন হয়ে উঠেছিলেন লালন সম্রাজ্ঞী। শনিবার রাতে মায়ার বাঁধন ছিন্ন করে না ফেরার দেশে পাড়ি জমান ৭১ বছর বয়সী এই দেশ বরেণ্য শিল্পী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। রবিবার সকালে শেষ শ্রদ্ধা জানাতে বৃষ্টিস্নাত শহীদ মিনারে নিয়ে আসা হয় কিংবদন্তি ফরিদা পারভিনের মরদেহ। তার এই মহাপ্রয়াণে আকাশও যেন আজ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হয়েছেন তার ভক্ত সহশিল্পী অনুরাগীরা। তারা বলছেন, ফরিদা পারভিনের শূন্যস্থান পূরণ হবার নয়। লালন সাইকে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সমানভাবে সমৃদ্ধ করেছেন। সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তো এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি এই গানগুলিকে সহজভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এগুলি স্বরলিপিও করার চেষ্টা করেছিলেন, ওনার আপ্রাণ চেষ্টা ছিল, এবং উনি অনেক শিষ্যও রেখে গেছেন। ফরিদা পারভিন লালন সঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের আধুনিক সমাজের মাঝে, নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। আর তাই তার সে অবদান আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সংস্কৃতি অঙ্গন। জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। অসাধারণ, মা হিসেবে অসাধারণ। অনেক কথা হয়েছিল, সেটা পরে একদিন বলবো। গানের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। ফরিদা পারভিনের এই অন্তর্ধান বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, আমি জানি না এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারবো। তার কণ্ঠে লালন যেভাবে ফুটে উঠেছে বাংলাদেশে, সেটা আর অন্য কারো কণ্ঠে আর ফুটেনি। ফরিদা পারভিন আর একটা হবে না, আর একটা জন্মও নেবে না। তো চলেন উনার যে কার্যকলাপ গুণা, উনার যে সাংস্কৃতিক মনা, উনি যে লালন চর্চা করতেন, এই গুণা নিয়ে আমরা চলেন ওনাকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। ফরিদা পারভিন আমাদের মধ্যে নেই। আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হলো, সেটি ভাষায় প্রকাশ করবার নয়। ঢাকায় জানাজা শেষে ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সময়ের দোহাই দিয়ে করদাতাদের অযথা হয়রানি না করতে আয়কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
কর আহরণ সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে গতকাল তিনি এ আহ্বান জানান। নতুন পদ্ধতিতে ট্যাক্স জমার অনলাইন সিস্টেম চালু অর্থনীতির জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি আরও জানান, ট্যাক্স দেওয়ার প্রক্রিয়া বেশ জটিল, তাই কর দেওয়ার পদ্ধতি সহজ করতে অনলাইনের পদ্ধতি চালু করা হয়। আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স প্রদানের বিষয়টিও অনলাইনে জমা বাধ্যতামূলক করা হবে। এ সময় কর আইনজীবীরা ট্যাক্স প্রদানে ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান। জবাবে পদ্ধতি সহজ করার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। কর প্রদানে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবার জন্য বেশি হারে ফি না নেওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তার একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব যখন আসতে করবেন এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। জজ সাহেবকে আড়ালে রাখেন বা অন্ধকারে রাখেন তো ডিফিকাল্ট, সেরকম আপনারা লয়ার সরকারকে একটু অন্ধকারে রেখেন না, আপনারা একটু সহায়তা করেন। তাতে কিন্তু একটা জিনিস, আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্টকে বেশি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না। পৌরসভা বা বিভাগ করলেই যে এলাকার উন্নয়ন হবে, বড় উপকার হবে, এমন চিন্তা করা ভুল। বরং নানা ক্ষেত্রে ভোগান্তি, অনিয়ম বাড়বে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নওয়াব ফয়জুন্নেসা কলেজ অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। তিনি বলেন, কুমিল্লা বিভাগ করার দাবি করেছেন অনেকেই। বিভাগ হলে সরকারি কর্মকর্তাদের সুবিধা হয়, কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নতির নিশ্চয়তা এতে করে দেয়া যাবে না। অতীতে দেখা গেছে পৌরসভার জন্য দাবি করেছেন বিভিন্ন পক্ষ, কিন্তু পরবর্তীতে সেই পৌরসভার বেতন না দেওয়ার সক্ষমতা ছিল না। নওয়াব ফয়জুন্নেসা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবির যৌক্তিকতা আছে বলে মনে করেন সুজন সম্পাদক। সংবাদ শেষ করব গ্রান্সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে মহোৎসবের, এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাটেনি মত পার্থক্য, সংবিধান সংশোধনের সনদ যেন বাধা না হয় দাবি বিএনপির, সংবিধানের সংযুক্তি চায় জামায়াত ও এনসিপি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লুৎফুজ্জামান বাবরের আলোচনা, অবৈধ অস্ত্র এখন উদ্ধার না হওয়ায় উদ্বেগ। কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে সর্বস্তরে মানুষের শেষ শ্রদ্ধা, কুষ্টিয়া দাফন সম্পন্ন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।